হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 7-এর 16 নম্বর অধ্যায় দ্বিস্তম্ভ লেখ নিয়ে আলোচনা করব। চলে যাব আমরা আমাদের কোষে দেখি 16-এর 1 নম্বর অঙ্কে। তো দেখো 1 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, যে আমাদের পাড়ার 55টি পরিবারের সদস্য সংখ্যার একটি স্তম্ভ লেখচিত্র তৈরি করলাম। একটা ছবি দেওয়া আছে, সেই ছবিটা আমরা এখানে এঁকে নিয়েছি। ছবিটা কেমন দেওয়া আছে দেখো, এই দিকে বরাবর হচ্ছে সদস্য সংখ্যা আর এদিকে হচ্ছে পরিবারের সংখ্যা। সম্পূর্ণ পরিবার, টোটাল পরিবার হচ্ছে 55টি পরিবার। তাহলে কোনো পরিবারে 2 জন লোক আছে, কোনো পরিবারে 3 জন, কোনো পরিবারে 4 জন, কোনো পরিবারে 5 জন লোক আছে। তাহলে 2 জন লোক আছে এরকম পরিবারের সংখ্যা কত এই পর্যন্ত। তো এটা যদি আমরা ছবিতে বুঝি তাহলে দেখো এটা 5, 10, 15, 20, তাহলে এটা 5-এর অর্ধেক থেকে একটু কম আছে, তাহলে এটা 2 হবে। 2 জন সদস্য আছে এরকম পরিবারের সংখ্যা 2। এখানে মোটামুটি আমরা 2 পাচ্ছি, ঠিক আছে। তারপর দেখো 3 জন সদস্য আছে এরকম পরিবারের সংখ্যা, এই দেখো 20। কত? 20। তারপর 4 জন সদস্য আছে এরকম পরিবারের সংখ্যা 15 পাচ্ছি। তারপর দেখো 5 জন সদস্য আছে এরকম পরিবারের সংখ্যা আমরা 5 জন পাচ্ছি। এটা দেওয়া আছে। তো এখানে প্রশ্নটা কি হলো, এ নম্বর প্রশ্ন, যে 55টি পরিবারের মধ্যে 4 জন সদস্য সংখ্যার পরিবার কতগুলি আছে? 4 জন সদস্য সংখ্যার পরিবার কতগুলি আছে? 15টা। তাহলে 1 নম্বরের উত্তর, মানে 1-এর এ নম্বরের উত্তর হচ্ছে 55টি পরিবারের মধ্যে মধ্যে 4 জন সদস্য সংখ্যার পরিবার, 55টি পরিবারের মধ্যে 4 জন সদস্য সংখ্যার পরিবার আছে কটি? 15টি। বোঝা গেল? এইবার চলে যাব বি নম্বরে। দেখো বি নম্বর কী দেওয়া আছে, বলেছে কি যে এই 55টি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা কত লিখি। 55টি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা কত লিখি। এই রকম পরিবারের সংখ্যা কতগুলি? দেখো সব থেকে বেশি আছে কতগুলা? 20টি পরিবার। এই 20টি পরিবারের সদস্য সংখ্যা কত? 3 জন করে। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে এই 55টি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা কত? বেশি পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 3। ঠিক আছে, তো বি নম্বরটা ওই একই লিখতে হবে। লিখে দিই, সবচেয়ে বেশি পরিবারের সদস্য সংখ্যা 3 জন। এইরকম পরিবারের সংখ্যা হচ্ছে কত? 20টি পরিবার, তাই না? বোঝা গেল? সি নাম্বার দেখো, স্তম্ভ লেখচিত্র থেকে দেখছি ঘর দেওয়া আছে, এতটি পরিবারের সদস্য সংখ্যা 5 এবং এতটি পরিবারের সদস্য সংখ্যা 3। দেখো 5 জন সদস্য সংখ্যার পরিবার করা আছে, 5টা পরিবার, আর 3 জন সদস্যের পরিবার সংখ্যা হচ্ছে 20। ওইটাই লিখতে হবে। তাহলে সি নাম্বারটা দেখো, স্তম্ভ লেখচিত্র থেকে দেখছি ঘর দেওয়া আছে, এতটি পরিবারের সদস্য সংখ্যা 5। স্তম্ভ লেখচিত্র থেকে দেখছি এতটি পরিবারের সদস্য সংখ্যা 5। কয়টি পরিবার? 5টি পরিবার। এবং কি দেওয়া আছে?
বক্স দেওয়া আছে এতটি, পরিবারের সদস্য সংখ্যা 3। সদস্য সংখ্যা 3, এরকম পরিবার কটা? 20টি পরিবার। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 1 নম্বরের সমাধান। এবার চলে যাব আমরা 2 নম্বরে। এবার করছি আমরা 2 নম্বর প্রশ্ন। কি বলেছে যে নিচের পর্বত শৃঙ্গের উচ্চতাগুলি দেখি এবং ছক কাগজে 1 একক সমান সমান 1000 মিটার উচ্চতা ধরে স্তম্ভ লেখ তৈরি করি। এখানে আমাদের একটা ছক দেওয়া আছে। ছকটা হলো কি, পর্বত শৃঙ্গের নাম দেওয়া আছে আর তাদের উচ্চতা দেওয়া আছে মিটারে। গডিন অস্টিনের উচ্চতা হচ্ছে 8610 মিটার, কৈলাস পর্বতের উচ্চতা হচ্ছে 6710 মিটার, নন্দা দেবীর উচ্চতা হচ্ছে 7825 মিটার, আর অন্নপূর্ণা পর্বতের উচ্চতা হচ্ছে 8090 মিটার। এই উচ্চতাগুলো দেওয়া আছে আর পর্বত আছে আমাদের এখানে 4টা। তো এদের আমাদের কি করতে হবে? স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে, যেখানে স্কেল দেওয়া আছে যে 1 একক সমান সমান 1000 মিটার। তো দেখো আমরা শুরু করছি ছবি আঁকানো বা স্তম্ভচিত্র আঁকানো। তো দেখো এই বরাবর নিলাম, মনে করো এখানে পর্বতগুলোর নাম নেব, আর এই বরাবর নিচ্ছি আমরা কত উচ্চতা আছে? 8000। 8000-এর উপরেও আছে। তাহলে দেখো 8000, এইখানে 8090, না 8600 আছে, তাহলে 9000 পর্যন্ত নিতে হবে। তাহলে এইখানে যদি আমরা 9000 নিই, 9000, তাহলে 9 ভাগে ভাগ করতে হবে। এই হচ্ছে মনে করো 1 ভাগ, তারপরে এটাকে 8 ভাগ করব। 1 2 3 4 5 6 7 8 9। দেখো এখানে 1 ঘর 1 ইউনিট 1000, 2000, 3000, 4000, 5000, এখানে 8000 হবে, 7000, 6000। ঠিক আছে, এর মাঝ বরাবর আরেকটা করে দাগ দিয়ে দিই, এটা বুঝতে সুবিধা হবে আমাদের। তাহলে এখানে কত হবে? 1500 লিখলাম না, 1500, এটা কত হবে? 2500, 3500, 4500, 5500, 6500, 7500। ঠিক আছে, তো দেখো পর্বতগুলো এক এক করে আছে আমাদের 4টা পর্বত। প্রথমে আছে গডিন অস্টিন, এর উচ্চতা হচ্ছে 8610। তাহলে এখানে হচ্ছে 8000, তাহলে 8500 এখানে, তাহলে 610 মানে একটু উপরে হবে এখান থেকে। তাহলে মোটামুটি আমাদের এই বরাবর নিচ্ছি, হাত দিয়ে আঁকাচ্ছি তাই আমাদের আঁকা বাঁকা হচ্ছে। তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আর স্কেল দিয়ে আঁকাবে, যেন তোমাদের আঁকা বাঁকা না হয়। ঠিক আছে, তো দেখো এটা কার উচ্চতা? গডউইন অস্টিন। গডউইন অস্টিন। ঠিক আছে, তারপরে দেখো কি আছে? কৈলাস পর্বত। কৈলাস পর্বতের উচ্চতা কত আছে? 6710, 6000। তাহলে এটা 6500, 700 মানে আরেকটু উপরে হবে। আমরা আইডিয়া করে নিচ্ছি এখানে। এর নাম কি? এই পর্বতের নাম কৈলাস পর্বত, তাই না? কৈলাস। তারপরে কি আছে দেখো, কৈলাসের পরে নন্দা দেবী, উচ্চতা কত? 7825। 7000, এটা 8000, তাহলে 500, 600, 700, 800 এখানে, তাহলে 8000-এর কাছাকাছি, 8000-এর কাছাকাছি। এটা কত ছিল? এটা ছিল 6700, তাই না? তাহলে এটা 7800, এই এখান থেকে একটু কম।
নাম কি? নন্দা দেবী। তারপরে দেখো কি আছে, অন্নপূর্ণা। অন্নপূর্ণা, অন্নপূর্ণা ভাণ্ডার না, অন্নপূর্ণা পর্বত। অন্নপূর্ণা উচ্চতা হচ্ছে 8090। তাহলে দেখো 8000, এখানে 8000-এর বরাবর হবে, একটু একটু হালকা বড়, এই 8090। এর নাম কি? নাম হচ্ছে অন্নপূর্ণা। ঠিক আছে, তাহলে এইদিকে আমরা এই বরাবর কি, পর্বত সিংহের নাম। আর এই বরাবর কি, উচ্চতা, ব্র্যাকেটে মিটারে। এই বরাবর লিখবো আমরা উচ্চতা, ব্র্যাকেটে মিটার। আর স্কেল কি, স্কেলটা লিখে দিই। স্কেল হচ্ছে 1 একক সমান 1000 মিটার। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 2 নম্বরের সমাধান। এখানে কিন্তু দেখো এক্সাক্টভাবে করা যাচ্ছে না। আমাদের দেখা হচ্ছে আছে কি 8610। তাহলে দেখুন 8000 থেকে 9000, এখানে 6000, মানে এইটুকুর মধ্যে আবার 1000টা আছে। অতটা ঘর তৈরি করা তো আমাদের এই গ্রাফে বা পেজে করা সম্ভব না, তাই না? বিশাল বড় গ্রাফ পেজ লাগবে। তাই আমরা মোটামুটি কাছাকাছি প্রায় অনুমানিকভাবে নিয়েছি। তাহলে 2 নম্বরে আমাদের সমাধান হলো। নেক্সট চলে যাবো আমরা 3 নম্বরে। 3 নম্বর করছি, কী দেওয়া আছে যে আমাদের সপ্তম শ্রেণীর 55 জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য জোগাড় করে নিচের টেবিলে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করি। এখানে খেলার নাম দেওয়া আছে। খেলার নাম কি? ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি আর খোখো। ক্লাস 7-এর আছে 55 জন আর ক্লাস 8-এর আছে 60 জন। তাহলে সপ্তম শ্রেণীর ক্রিকেট পছন্দ করে 12 জন আর অষ্টম শ্রেণীর ক্রিকেট পছন্দ করে 14 জন। ফুটবল পছন্দ করে সপ্তম শ্রেণীর 14 জন আর অষ্টম শ্রেণীর 16 জন। সাঁতার পছন্দ করে সপ্তমের 8 জন, অষ্টমের 10 জন। হকি পছন্দ করে সপ্তম শ্রেণীর 11 জন, অষ্টম শ্রেণীর 12 জন। খোখো পছন্দ করে সপ্তম শ্রেণীর 10 জন, অষ্টম শ্রেণীর 8 জন। তাহলে এটা নিয়ে আমাদের দ্বিস্তম্ভ চিত্র অঙ্কন করতে হবে। তো দেখো আমরা করছি ধীরে ধীরে। 3 নম্বর অঙ্ক। আমরা এই বরাবর খেলার নাম নিব আর এই বরাবর কতজন পছন্দ করে সেটা নিব। তো দেখো আমাদের ম্যাক্সিমাম কত আছে? ম্যাক্সিমাম আছে 16। তার মানে 16 পর্যন্ত নিলেই আমাদের হবে। তাহলে এটাকে যদি আমরা 10 ধরি, এখানে 10, তাহলে এটা 20, তাই না? 10, 20, তাহলে 5 হবে এখানে। এখানে কত হবে? 15, তাই তো? এখানে এটাকে আবার 5 ভাগে ভাগ করতে হবে। দেখো 5, 1 2 3 4 5, 5 এটা, 10 এটা, 15 এটা, 20 এটা। তাহলে এটা 1 2 3 4 আমরা লিখে দিতে পারি 1 2 3 4, 5-এর পরে 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ঠিক আছে? আর এই দিক বরাবর আমাদের খেলা আছে প্রথমে ক্রিকেট। ক্রিকেট দেখো সপ্তম শ্রেণী পছন্দ করে কয়জন? 12 জন। তাহলে 12টা বানাবো, 12 ঘর, 12 ঘর, এই যে 12 ঘর, তাহলে 12 ঘর নিলাম, 12 ঘর নিলাম। ঠিক আছে? তাহলে এটা মনে করো সপ্তম শ্রেণী হচ্ছে। তারপরে আমাদের কি আছে? অষ্টম শ্রেণী পছন্দ করে কয়জন? 14 জন। তাহলে অষ্টম শ্রেণীটা আমরা লাল কালি দিয়ে করছি।
14 জন, তাই না? এই হচ্ছে 14 জন, 12, 13, 14, এই 2 ঘর আমরা এখানে করে নিলাম, এই হয়ে গেল। তাহলে লাল কালি দিয়ে যেটা ডিনোট করব, সেটা হচ্ছে অষ্টম শ্রেণী। আর যেটা আমাদের কালো কালি দিয়ে করছি, এটাকে আমরা অন্য কিছু দিতে পারি, মনে করো এরকম দিলাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কোন শ্রেণী? সপ্তম শ্রেণী। প্রথম খেলা কি ছিল? প্রথম খেলা ছিল আমাদের ক্রিকেট, তাহলে এখানে লিখে দেবো ক্রিকেট, ঠিক আছে? তারপরে দেখো ফুটবল আছে, ফুটবল সপ্তম শ্রেণীর পছন্দ করে 14 জন, তাহলে 14 নিতে হবে। তাহলে এটা 14 ছিল না? এটা 14 ছিল। এই হয়ে গেল সপ্তম শ্রেণী। আর অষ্টম শ্রেণীর কি আছে দেখো, অষ্টম শ্রেণীর কতজন? 16 জন, 14-র পরে 16, 15, 16, আরও 2 ঘর আগাবে। লাল কালি দিয়ে আমরা কি ডিনোট করছি? অষ্টম শ্রেণী। আর কালো কালি দিয়ে সপ্তম শ্রেণী, ঠিক আছে? এটা ক্রিকেট ছিল। আর এটা কি ছিল বলো তো? 2 নম্বর খেলাটা, 2 নম্বর খেলাটা ছিল আমাদের বইয়ে লেখা আছে, 2 নম্বর খেলা হচ্ছে ফুটবল, তাহলে ফুটবল লিখে দেব। দুটা খেলা হলো, আরও 3টা আছে। পরে সাঁতার, সাঁতার পছন্দ করে ক্লাস 7-এর 8 জন, কয়জন? 8 জন, তাহলে 7, 8 এখানে এই বরাবর স্কেল দিয়ে আমাদের আইডিয়া করে নিতে হবে। আট, তাই না? এটা কোন ক্লাস? সপ্তম শ্রেণী। আর অষ্টম শ্রেণী কতজন? 10 জন, তাহলে এটা যদি 8 হয় তাহলে 10 একটু উপরে, এই 10। কি খেলা এটা? এটা হচ্ছে সাঁতার। তারপরে সাঁতার পরে কি আছে দেখো, সাঁতারের পরে আছে হকি। হকি সপ্তম শ্রেণী পছন্দ করে 11 জন, 11 জন, 10 এটা, তাহলে 11 একটু আর বেশি হবে, এই হচ্ছে 11। হকি খেলা, তাই না? আচ্ছা, 11 জন পছন্দ করছে ক্লাস 7-এর, আর 12 জন ক্লাস 8-এর, তাহলে 12 কত হচ্ছে? এর থেকে একটু বড়। এই খেলার নাম কি? এই খেলার নাম হচ্ছে হকি। তারপরে দেখো লাস্ট কি আছে? খোখো খেলা। খোখো খেলা ক্লাস 7 পছন্দ করে 10 জন, তাহলে দেখো 10, 10 তো এটাই ছিল, 10 এটা ছিল না? না, ওটা 11 ছিল, তাহলে 10 আর একটু নিচে হবে, এইখানে হবে। মোটামুটি 10। এগুলা তোমরা পেন্সিল দিয়ে স্কেল দিয়ে ভালো করে করবে, দাগ দিয়ে। আমি হাত দিয়ে করছি তাই আঁকা বাঁকা হচ্ছে, বোঝা গেল? খোখো ক্লাস 7-এর পছন্দ করে 10 জন, আর ক্লাস 8-এর পছন্দ করে 8 জন, তাহলে 8 নিশ্চয়ই থেকে কম হবে। ওহো হো, এটা তো এরকম দাগ ছিল না, ভুলে দিয়ে দিলাম। এরকম লালটা এরকম ছিল, আর কালোটা কেমন ছিল? কালোটা ছিল এরকম, তাই না? কোন খেলা ছিল এটা? এটা হচ্ছে খো খো, খো খো, ঠিক আছে? তাহলে এই বরাবর হচ্ছে আমাদের কি? এই বরাবর হচ্ছে খেলা, আর এই বরাবর হচ্ছে কি? ছাত্রছাত্রীর সংখ্যা, তাই না? তাহলে এই বরাবর লিখছি খেলা, আর এই বরাবর ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্র ছাত্রীর সংখ্যা, ঠিক আছে? এইবার আমাদের চিহ্নিত করে দিতে হবে কি, যে কালো মানে কি আর লাল মানে কি। কালো মানে এই যে কালো, কালো এটার মানে কি? এটার মানে হচ্ছে
সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, এটা মানে হচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রী। আর আমাদের যেটা লাল ছিল, লাল মানে হচ্ছে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, তাই না? শ্রেণীর ছাত্রছাত্রী। আর স্কেল কি দেওয়া আছে? স্কেল হচ্ছে একক সমান একজন ছাত্র ছাত্রী। বোঝা গেছে? তাহলে এই হয়ে গেল আমাদের 3 নম্বরের সমাধান। বোঝা গেছে? নেক্সট চলে যাব আমরা 4 নম্বরে। এবারে দেখো আমরা 4 নম্বরটা করছি। কি দেওয়া আছে? যে কৃষ্ণনগরের এক কুমোরের 5 মাসের মাটির পুতুল ও সোলার তৈরি পুতুলের তথ্য নিচের টেবিলে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। দেখো মাস দেওয়া আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। এই 5 মাসে একজন কুমোর যে মাটির পুতুল তৈরি করে, সে মাটির পুতুলও তৈরি করে আর সোলার পুতুলও তৈরি করে। তাহলে জানুয়ারি মাসে মাটির পুতুল তৈরি করেছে 600টা এবং সোলার পুতুল তৈরি করেছে 500টা। ঠিক একই রকমভাবে ফেব্রুয়ারি মাসে আছে, মার্চ, এপ্রিল, সবগুলো মাসে একটা ছক দেওয়া আছে। ঠিক আছে? তো সেটার আমাদের দ্বিস্তম্ভ চিত্র তৈরি করতে হবে। ঠিক আছে? করছি, দেখো 4 নম্বর। আমাদের এই বরাবর নেব আমরা পুতুলের সংখ্যা, আর এই বরাবর হচ্ছে মাস, বিভিন্ন মাস। তাহলে কয়টা মাস আছে? 5টা মাস না? তাহলে পুতুলের সংখ্যা নিচ্ছি এই বরাবর, আর এই বরাবর নিচ্ছি মাস। পুতুলের সংখ্যা দেখো কত আছে? হাইয়েস্ট 900 পর্যন্ত আছে। তাহলে 900 পর্যন্ত আমাদের ঘর বানাতে হবে, তাই না? বা 1000 পর্যন্ত যদি বানাই দিই কোনো সমস্যা নেই। তাহলে এটাকে যদি 500 বানাই, 500, তাহলে 1000 হবে এখানে 500। ঠিক আছে না? তাহলে 500 হলো এটা, এটাকে 400 বানাচ্ছি। এই 100 200 করে 500 হয়ে গেল। আমি হাতের আইডিয়া করছি, একটু এদিক ওদিক হবে, তোমরা একটু দেখে নিও। 100 200 300 400 500 600 700 800 900, তারপরে 1000। ঠিক আছে? তাহলে আর দেখো আমাদের 450 আছে, তাহলে 50 করে আরেকটা ভাগ করে নিই। তাহলে এইটুকু হচ্ছে কত? 50। এটা 100, তাহলে এটা 150 হবে। আর এটা কত হবে বলো? 250। মাঝে আরেকটা করে ঘর নিয়ে নিচ্ছি। ঠিক আছে? এদিকে মাস হলো, আর এদিকে পুতুলের সংখ্যা, তাই না? পুতুলের সংখ্যা, তো দেখো প্রথমে জানুয়ারি মাস আছে। জানুয়ারি মাসে মাটির পুতুল তৈরি করেছে কতগুলা? 600টা। মাটির পুতুল 600টা, তাহলে 600 পর্যন্ত নিব। এই নিলাম 600 পর্যন্ত মাটির পুতুল। ঠিক আছে? তারপরে দেখো সোলার পুতুল 500টা, তাই না? তাহলে সোলার পুতুল আমরা লাল কালি দিয়ে করছি এর আগের বারের মতো। তাহলে সোলার পুতুল আমাদের এখানে 500টা। এটা কোন মাস? এটা জানুয়ারি মাস। তাহলে এখানে জানুয়ারি মাস লিখে দেব, জানুয়ারি। আর এটা আমরা কি চিহ্ন দিচ্ছি? আমাদের ইচ্ছা মতো দিয়ে দিলাম কিছু, এর আগে যেরকম করলাম। হ্যালো, তারপরে দেখো ফেব্রুয়ারি মাসে, দেখো ফেব্রুয়ারি মাসে মাটির পুতুল 550টা। তাহলে এই 500, এখানে 600, তাহলে এটা 550 এই বরাবর।
এই হচ্ছে 550। কোন মাস এটা? এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। মাটির পুতুল হলো এটা, আর সোলার পুতুল 450। দেখো এটা 400, এটা 50, 450, তাহলে এই বরাবর। বোঝা গেছে? তাহলে এটা কোন মাস? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাস আমাদের হয়ে গেল। তারপর দেখো মার্চ মাস। মার্চ মাসে মাটির পুতুল 450টা, আবার 550 ছিল, 450, 450, 450 মানে এই যে এটা 450 ছিল, তাই না? 450ই তো ছিল। গুড, তাহলে এই বরাবর। মাটির পুতুল হলো এটা, আর কিসের পুতুল? সোলার পুতুল 600টা, 600, এই যে 600 এখানে ছিল, এই বরাবর। কোন মাস এটা? এটা মার্চ মাস, তাই না? মার্চ মাস, ঠিক আছে। মার্চের পরে কি আছে? এপ্রিল। এপ্রিলে 750টি মাটির পুতুল, 750। এই যে 800, 700, 750 মানে এখানে এই বরাবর। মাটির পুতুল হয়ে গেল। তারপরে দেখো সোলার পুতুল 650, 650 এখানে হচ্ছে এই বরাবর। কোন মাস? এপ্রিল মাস, তাই না? এপ্রিল। এপ্রিল পরে মে মাস। মে মাসে মাটির পুতুল 900টা, এই যে 900 একবারে এখানে 900 হবে, এখানে 900টা মাটির পুতুল হয়ে গেল। তারপরে সোলার পুতুল 700টা, এই যে 700, 700। এপ্রিল মাসের পরে মাস কি? মে মাস, ঠিক আছে। তাহলে আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসে আমরা কতগুলা মাটির পুতুল আর কতগুলা সোলার পুতুল তৈরি করলাম তার স্তম্ভচিত্র হয়ে গেল। এবার আমাদের ডিনোট করতে হবে কি, যে এটা মানে কি আর এটা মানে কি। কালো কালির এটা মানে হচ্ছে মাটির পুতুল, আর লাল কালিরটা সোলার পুতুল। লাল কালি হচ্ছে সোলার পুতুল। আর স্কেল মানে কি? স্কেল কিছু দেওয়া আছে? স্কেল আমাদের লেখেনি। স্কেল 1 একক সমান সমান 50টি পুতুল, তাই না? এটা 50, 50, 100, 150, 250, 350, 450, 550, 650, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের 4 নম্বরের সমাধান। এবার দেখো 5 নম্বর। 5 নম্বর কি দেওয়া আছে? যে আমি আমার শ্রেণীর 50 জন ছাত্রছাত্রীর সাদা, লাল, সবুজ, নীল, কালো রঙের মধ্যে কোন রঙটা পছন্দ তার তালিকা তৈরি করি ও স্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। তোমরা সেটা নিজেরাই করবে।
তোমাদের যেগুলো ছাত্রছাত্রী আছে ক্লাসে জিজ্ঞাসা করবে কার কোন রং পছন্দ, তারপরে একটা লিস্ট তৈরি করবে, লিস্ট তৈরি করে একটা ছক তৈরি করবে, তারপরে ঠিক একই রকমভাবে করার চেষ্টা করবে। পারবে নিশ্চয়ই। ঠিক আছে, দেখো 6 নাম্বার করছি আমরা 6 নাম্বার। কি বলেছে যে তরাই তারাপদ উচ্চ মাধ্যমিক বিদ্যা মন্দিরে গত 4 বছরের ও এই বছরের ছাত্রছাত্রীদের সংখ্যার তালিকা তৈরি করে নিচে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ লেখচিত্রে প্রকাশ করি। সময়ের সাথে সাথে ছাত্রছাত্রীদের শিক্ষার হার জানি ও ছাত্রদের তুলনায় ছাত্রীরা কতটা শিক্ষায় এগিয়ে আছে বা পিছিয়ে আছে হিসেব করি। আমাদের ছক তৈরি করতে হবে, তারপরে সেটা নিয়ে একটু বিশ্লেষণ করতে হবে। তো করছি, দেখো 6 নাম্বার ছক তৈরি করব। এই বরাবর নেব কি বছর, আর এই বরাবর নেব ছাত্র সংখ্যা আর ছাত্রীর সংখ্যা। আমাদের ছাত্র সংখ্যা ছাত্রীর সংখ্যা আলাদা করে দেওয়া আছে। তা দেখো করছি এই বরাবর। কটা বছর আছে? 5টা বছর আছে। বছর বা সাল, আর এদিকে ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্র ছাত্রীর সংখ্যা। ঠিক আছে, দেখো আমাদের কতজন পর্যন্ত আছে? ম্যাক্সিমাম আছে 709। তার মানে আমরা 700-এর উপরে ঘর বানাতে হবে। তাহলে 800 পর্যন্ত বানাই। এই মনে করো এটা হচ্ছে 800, তাহলে এটা কত হবে? 400, এটা 200, এটা 100, এটা হচ্ছে 300, 500, 600, 700, 50, 150, 250, 350, 450, 550, 650, 750। ঠিক আছে না? তাহলে আমরা মোটামুটি নিলাম এদিকে। এইবার দেখো 2009 সালে ছাত্র সংখ্যা আছে 628। তাহলে 600, দেখো এখানে 650, 28, তার মানে এই বরাবর। হ্যালো, এইবার ছাত্রীর সংখ্যা 312। এই যে 300, এখানে 350, তার মানে 300 থেকে একটু বেশি। এটা কত সাল? এটা হচ্ছে 2009 সাল। ঠিক আছে, তারপরে দেখো 2010 সালে 536 জন ছাত্র। 536, 550 থেকে কম হবে, তার মানে এই বরাবর হচ্ছে মনে করো। ছাত্র সংখ্যা এদিকে, আর ছাত্রী সংখ্যা নিচ্ছি 415। 450, এটা 400 থেকে একটু বেশি হবে, খালি এইখানে নিলাম। এটা কত সাল? 2010 সাল। ঠিক আছে, তারপরে দেখো কত আছে? 2011 সালে 709 জন ছাত্র। 700, এই যে 700 থেকে একটু বেশি, তাহলে 709 জন। ছাত্রীর সংখ্যা কত দেখো? ছাত্রীর সংখ্যা 384। তার মানে 400-র কাছাকাছি, 400-র কাছাকাছি, একটু কম। দু 2011 সালে এটা। তারপরে দেখো 2012 সালে 655 জন ছাত্র। 655 জন কোথায়? 650 থেকে একটু বেশি, 655 জন। 655 জন ছাত্র। আর ছাত্রী দেখো 510 জন।
এই 500 500 থেকে একটু বেশি, 510 জন। এটা 2012 সাল। নেক্সট দেখো 2013 সালে ছাত্র কতজন আছে? 660 জন। 650 থেকে 60 থেকে একটু বেশি, এই মোটামুটি এরকম ধরো। ঠিক আছে না? আর ছাত্রী সংখ্যা হচ্ছে 629। 660 জন কাছাকাছি চলে গেছে, 650 থেকে বেশি, এই 629। এটা কত সাল? 2013 সাল। বোঝা গেল? এইবার আমাদের কোনটা কি ধরেছি সেটা লিখে নিতে হবে। যে এই যে ঘর কালো কালি দিয়ে যেটা করেছি এটা হচ্ছে ছাত্র সংখ্যা, আর লাল কালি দিয়ে যেটা ছাত্রী সংখ্যা। আর এক স্কেল মানে এক ঘর মানে 50 দেখো, তাই না? স্কেলটা লিখে দিই। স্কেল হচ্ছে 1 একক সমান 50 জন ছাত্র বা ছাত্রী। বোঝাতে পারলাম? তাহলে আমাদের দ্বিস্তম্ভ চিত্র হয়ে গেল। এইবার লক্ষ্য করো আমাদের কি চেয়েছে। এরপরে বলেছে কি যে এই তথ্য দ্বিস্তম্ভ লেখচিত্র প্রকাশ করি। তারপরে বলেছে যে সময়ের সাথে সাথে ছাত্রছাত্রীদের শিক্ষার হার জানি। সময়ের সাথে সাথে ছাত্রছাত্রীদের শিক্ষার হার দেখো, 2009 সালে ছাত্র ছিল এত আর ছাত্রী ছিল এত। ছাত্র ছিল 2010 সালে কত, 2011 সালে কত, 12 সালে কত, 13 সালে কত। আমরা এটা যোগ যদি করি তাহলে আমরা পেয়ে যাব 2000 প্রতিটা সালে কত ছিল। দেখো 2009 সালে মোট ছাত্রছাত্রী ছিল কত? ছাত্র ছিল হচ্ছে 628 আর ছাত্রী ছিল 312। যোগ করলে কত হবে? 8 আর 2 10 শূন্য, হাতে 1, 2 1 3 4, 6 3 9, 950 জন মোট ছাত্রছাত্রী 2009 সালে। 2010 সালে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? 2010 সালে ছাত্রছাত্রী কত ছিল? ছাত্র ছিল 536 আর ছাত্রী ছিল 415। যোগ করছে দেখো, 6 আর 5 11, 1 হাতে 1, 3 1 4 আর হাতে 1 5, হাতে নাই, 5 4 9 এতজন। তারপরে দেখো 2011 সাল মোট ছাত্রছাত্রী কতজন আছে দেখো। 2011 সালে ছাত্র আছে 709 জন আর ছাত্রী আছে 384। যোগ করছি, 9 আর 4 13 3 হাতে 1, 8 1 9 0 9, 7 3 10, 1093 জন। এটা কত সাল? 2011। 2012 সালে দেখি কতজন হয়। 655 জন ছাত্র, 655 জন ছাত্র আর ছাত্রী হচ্ছে 510 জন। যোগ করলে কত হয়? 5 আর 0 5, 5 1 6, 6 5 11 জন। 2013 সাল। 2013 সালে দেখো ছাত্র 660 জন, ছাত্রী 629 জন। যোগ করলে কত হবে? 9, 6 2 8, 6 6 12। তাহলে দেখো এই যে আমরা যোগ করলাম,
ছাত্রছাত্রীর মোট সংখ্যা এখান থেকে কী পাচ্ছে দেখো তো। 2009 সালে ছিল মোট 940 জন, 10 সালে 951 জন, 11 সালে 1093 জন, 12 সালে 1165, 13 সালে 1289 জন। তার মানে কি, ছেলে মেয়ের সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা যত দিন যাচ্ছে তত বাড়ছে, তার মানে শিক্ষার হার বাড়ছে। তাহলে আমাদের কি লিখতে হবে, যে সময়ের সাথে সাথে ছাত্রছাত্রীর শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখান থেকে এটা উত্তর লিখতে পারি আমরা, যে সময়ের সাথে 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 ছাত্র ছাত্রীদের শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। এটা পেলাম একটা। আর কি চেয়েছে, আর চেয়েছে যে ও ছাত্রদের তুলনায় ছাত্রীরা কতটা শিক্ষায় এগিয়ে আছে বা পিছিয়ে আছে লিখি। দেখো লাল কালি হচ্ছে ছাত্রী, ছাত্রীগুলো দেখো ছাত্রর থেকে সবসময় কম, ছাত্রর থেকে কম, ছাত্রর থেকে কম, ছাত্রর থেকে কম, ছাত্রর থেকে কম। লাস্টের দিকে দেখো ছাত্র আর ছাত্রীর মধ্যে তফাৎ অনেক কমে গেছে। প্রথমে দেখো তফাৎ অনেক বেশি, এখানে যদিও কম ছিল এখানে আবার বেশি, এখানে কমছে কমছে। তার মানে ছাত্রীদের শিক্ষার হার দিন দিন বাড়ছে, কিন্তু কখনোই ছাত্রদের তুলনায় বেশি হয়নি। তাহলে সেটাই লিখব, যে ছাত্রদের তুলনায় ছাত্রীরা কতটা শিক্ষায় এগিয়ে। ছাত্রদের তুলনায় ছাত্রীরা, আরেকটা লিখছি, ছাত্রদের তুলনায় ছাত্রদের তুলনায় ছাত্রীরা শিক্ষায় পিছিয়ে আছে, তাই না? বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 6 নম্বরের সমাধান। এবার করব আমরা 7 নম্বর। কী দেওয়া আছে, যে আমরা 6 জন বন্ধু প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার পরে দলগতভাবে হাতে কলমে নতুন পদ্ধতিতে বিষয়গুলি আয়ত্ত করার চেষ্টা করেছি। তাই দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার পরে 2 পরীক্ষায় পাওয়া শতকরা নম্বরের একটি তালিকা তৈরি করলাম। কি বলেছে, যে আমরা 6 জন বন্ধু মিলে কি করেছি, প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা দিয়েছি এবং দ্বিতীয়টা দিয়েছি। প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা দেওয়ার পরে আমাদের রেজাল্ট হয়েছে, তার একটা পার্সেন্টেজ দেওয়া আছে। কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার আগে আমরা কি করেছি, সবাই মিলে দলগতভাবে হাতে কলমে শেখার চেষ্টা করেছি, নতুন পদ্ধতিতে শেখার চেষ্টা করেছি। এর ফলে আমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা আমাদের দেওয়া আছে। যে প্রথম পর্যায়ে কার, সুমিত, রুমকি, জাহির, মেরি, জোসেফ, নাজরিন, এদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার রেজাল্ট পার্সেন্টেজ দেওয়া আছে শতকরায়, আর দ্বিতীয় পরীক্ষায় সেটারও শতকরায় দেওয়া আছে। এটার আমাদের স্তম্ভ চিত্র আগে অঙ্কন করতে হবে। তারপরে কি করতে হবে, যে কোন পদ্ধতিটা আমাদের উপকারে লেগেছে না লাগেনি এবং কার বেশি উন্নতি হয়েছে সেটা আমাদের বলতে হবে। তো দেখো করছি আমরা 7 নাম্বার। দেখো পার্সেন্টেজ কত আছে, হাইয়েস্ট আছে 80, তাই না? 80-র উপরে নাই মনে হয়। তো যাই হোক আমাদের 100% পর্যন্ত করতে হবে। এই মনে করো এটা 100%, 100% এখানে, আর এখানে মনে করো 50%, ঠিক আছে? দশ, 20, 30, 40, 50 তো হয়ে গেছে, 60, 70, 80, 90। আর এদিক বরাবর বিভিন্ন বন্ধুর আমাদের
প্রথমে কি আছে? সুমিত। সুমিত দেখো প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় পেয়েছে 45%, 45। তাহলে এর মাঝে মাঝে 5 করে নিই। 5, 15, 25, 35, 45, 55, 65, 75, 85, 95, তাই না? তাহলে 45 দিতে হবে। 40, 45 এইখানে 45 নিয়ে নিলাম। কার? এটা হচ্ছে সুমিতের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায়। আর দ্বিতীয়টাতে কত? 65, 65 এই যেখানে। এটা কার? সুমিত, তাই তো? সুমিত, সুমিত। তারপরে দেখো 2 নম্বরটা, রুমকি প্রথম পর্যায়ক্রমিকে 60%, 60, 50, 60 এইখানে। আর দ্বিতীয়টাতে কত? দ্বিতীয়টাতে আছে 65%। তাহলে 65 একটু আগাবে। আগেটা সুমিত ছিল, এটা কার? রুমকি। ঠিক আছে না? তারপরে দেখো 3 নম্বরে কি আছে? জাহির 55%, 50, 55%। হ্যালো, প্রথম পর্যায়ক্রমে 55 আর দ্বিতীয়তে 68, 68। কোথায় গেল? 68 মানে 70-এর কাছাকাছি হবে, তাই না? এই 70-এর কাছাকাছি নিচ্ছে। কি নামের? জাহির। তারপরে দেখো কি আছে জাহিরের পরে? মেরি। মেরির হচ্ছে প্রথমে 38%, 40 থেকে একটু কম। এই হচ্ছে 40, একটু কম, 38। ঠিক আছে। আর দ্বিতীয় পর্যায়ক্রমিকে কত? 60, একবারে এখানে 60 চলে গেছে। কি নাম? মেরি। ঠিক আছে না? মেরির পরে কি আছে? মেরির পরে আছে জোসেফ, 72%, 70, 72 এখানে। এই 72 মনে করো। জোসেফের প্রথমে 72 আর দ্বিতীয়টাতে 80, 80 একদম এখানে 80। মেরির পরে কে? জোসেফ। তারপরে কি আছে বলো তো? নাজরিন। নাজরিনের দেখো প্রথমটা কত আছে? 62%। এই 60, 60-এর পরে 62, এই 60, 62 এখানে। নাজরিনের হলো প্রথমটা। দ্বিতীয়টাতে কি? 70, এই 70। ঠিক আছে না? নাম কি? নাজরিন। নাজরিন, বুঝাতে পারলাম? তাহলে দেখো সুমিত, রুমকি, জাহির, মেরি, জোসেফ, নাজরিন এই 4 জনের প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের আমাদের স্তম্ভচিত্র অঙ্কন করেছি। আর আমরা লিখে দেব এই কালোটা মানে কি? কালোটা আমরা এই চিহ্ন দিতে পারি সবগুলোতে, কোনো সমস্যা নেই।
বা এটাও যদি আমরা কালো দাগ ডোরা কাটা দাগ দিই তাও কোনো সমস্যা নেই। এটা মানে কি প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা, প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা। আর লাল যেটা আছে, লালটা মানে কি, লালটা মানে হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা। ঠিক আছে। আর স্কেল আমরা কি স্কেল লিখে দিই। স্কেল হচ্ছে এক ঘর সমান সমান স্কেল এক একক সমান সমান 5%, তাই না? ঠিক আছে। তাহলে আমাদের এই ছকটা হয়ে গেল। এর পরের আমাদের কি কাজ আছে? এর পরের আমাদের কাজ আছে, বলেছে কি যে দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করে নিজে নতুন পদ্ধতি কতটা উপকারী ও কার বেশি উন্নতিতে সাহায্য করেছে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। তা দেখো, প্রথম পর্যায়ে যেটা রেজাল্ট হয়েছিল সেটা কালো কালি দিয়ে, আর দ্বিতীয় পর্যায়ে দেখো লাল কালি দিয়ে। সবারই লাল কালি দিয়ে যেটা আছে দ্বিতীয় পর্যায়ে পার্সেন্টেজ বেড়েছে, তার মানে সবারই উপকার হয়েছে। তাহলে তারা যে নতুন পদ্ধতিতে পড়াশোনা করেছে, তাহলে নতুন পদ্ধতিটা তাদের জন্য উপকারী। তাহলে লিখে দিচ্ছি আমরা, এখানে লিখব অতএব নতুন পদ্ধতিটি সকলের জন্য উপকারী। এবার কার কত উপকার হয়েছে? মেরির কত পার্সেন্ট রেজাল্ট বৃদ্ধি পেয়েছে, সুমিত, রুমকি, জাহির কার কত পার্সেন্ট রেজাল্ট বৃদ্ধি পেয়েছে সেটা করব। তো লিখব প্রথমে কি সুমিতের পরীক্ষার ফল বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট বলো তো? সুমিতের কত পার্সেন্ট ছিল? 45, হয়েছে 65, তাহলে বৃদ্ধি পেয়েছে কত? 65 বিয়োগ 45 সমান 20%। তাহলে সুমিতের হলো, তাহলে রুমকির পরীক্ষার ফল বৃদ্ধি পেয়েছে কত? ছিল 60, হয়েছে 65, তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে? 65 থেকে 60 বাদ দিলে যেটা হয় 5%। রুমকির পরে কে? জাহির। সুমিতের, রুমকির, জাহিরের, দেখো জাহিরের কত ছিল? 55, হয়েছে 68, তাহলে কত বৃদ্ধি পেয়েছে? 68 থেকে 55 বাদ দিব, তার মানে 3, 1, 13%। তারপরে মেরির পরীক্ষার ফল বৃদ্ধি পেয়েছে কত ছিল? মেরির ছিল 38, হয়েছে 60, তাহলে 60 থেকে 38 বাদ দিব, কত হবে? 38, 40, 60, 22%। মেরির পরে কে আছে? জোসেফ। জোসেফের কত ছিল? 72, হয়েছে 80, তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে? 8%। তারপর লাস্ট কে আছে? নাজরিন।
দেখো নাজরিনের কত ছিল 62, হয়েছে 70, তাহলে 70 থেকে 62 বাদ দিব 8%, ঠিক আছে না? এইবার আমাদের তাহলে কি বলবো, যে কার বেশি উন্নতিতে সাহায্য করেছে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। বলো তো কার বেশি উন্নতি হয়েছে? এর সুমিতের বৃদ্ধি পেয়েছে 20%, রুমকির 5%, জাহিরের 13%, মেরির 22%, জোসেফের 8%, নাজরিনের 8%, সব থেকে বেশি হয়েছে 22%। কার? 4 নম্বরে মেরির, তাই না? কোথায় মেরি? এই দেখো মেরি, মেরির সব থেকে রেজাল্ট বেশি ভালো হয়েছে, উন্নতি হয়েছে। তাই লিখে দেব, অতএব মেরির সব থেকে বেশি উন্নতিতে সাহায্য করেছে। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের 7 নম্বরের সমাধান। এবার করছি আমরা 8 নম্বর। কী দেওয়া আছে, যে ফুলিয়ার, উৎপল ও আমিনা বিবির বছরে তাঁতের শাড়ি তৈরির পরিমাণ দ্বিস্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেছি। একটা ছবি দেওয়া আছে, দেখো সেই ছবিতে আমাদের দুইজনের, একজনের নাম হচ্ছে উৎপল আর একজনের নাম হচ্ছে আমিনা বিবি। উৎপল বাবুর যেটা হচ্ছে নীল কালার দেওয়া আছে, আর আমিনা বিবির দেওয়া আছে লাল কালার দিয়ে। ছকটা দেওয়া আছে 2008, 9, 10, 11 এই 4 সালে কে কতগুলি তাঁতের শাড়ি তৈরি করেছে। কি দেওয়া আছে দেখো, নীল কালারে যেটা খাপ দেওয়া আছে, ঘর দেওয়া আছে, সেখানে লেখা আছে উৎপলের বোনা তাঁতের শাড়ির সংখ্যা, আর যেটা লাল কালি সেটা দেওয়া আছে কি, যে আমিনা বিবির বোনা তাঁতের শাড়ির সংখ্যা। বোঝা গেছে? আর স্কেল দেওয়া আছে 1 একক = 2টি তাঁতের শাড়ি। তো দেখো আমরা দেখতে পাচ্ছি ছবির মধ্যে কী কী দেখতে পাচ্ছি, যে 2008 সালে, ছবির মধ্যে তো তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ, 2008 সালে নীল কালারের মানে কি, উৎপলবাবু কতগুলো শাড়ি বুনেছে? 28টি। আর আমিনা বিবি করেছে 20টি। ঠিক আছে? 2009 সালে উৎপলবাবু 16টি শাড়ি, তাদের শাড়ি বুনেছে, আর আমিনা বিবি 12টি। 2010 সালে উৎপলবাবু 14টি এবং আমিনা বিবি 18টি। ছবিতে তোমরা মিলিয়ে দেখে নাও। তারপর দেখো 2011 সালে উৎপলবাবু 16টি এবং আমিনা বিবি 22টি শাড়ি তৈরি করেছে। ঠিক আছে? এখান থেকে আমাদের প্রশ্ন কি, 1 নাম্বার, যে কোন বছরে উৎপল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে ও কতগুলি শাড়ি বুনেছে? কোন বছরে দেখো তো। প্রথম 2008 সালে সব থেকে বেশি বুনেছে 28টি শাড়ি উৎপলবাবু। তাহলে কত সালে? 2008 সালে সব থেকে বেশি শাড়ি বুনেছে কে? উৎপলবাবু। সেটাই লিখবো আমরা 8-এর 1 নম্বরের উত্তর। কত সালে, কোন বছরে উৎপল সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে? 2008 সালে উৎপল বাবু লিখে দিই, সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে। হলো? কতগুলি শাড়ি বুনেছে? 28টি শাড়ি বুনেছে। হলো? আবার কোন বছরে উৎপল সবচেয়ে কম তাঁতের শাড়ি বুনেছে এবং কতগুলি শাড়ি বুনেছে? কোন বছরে সবথেকে কম বুনেছে? দেখো সব থেকে কম বুনেছে হচ্ছে 2010 সালে, 14টি, তাই না? 2010 সালে সব থেকে কম বুনেছে, সব থেকে কম 2010 সালে কটি? 14টি। 14টি তো, হ্যাঁ 14টি শাড়ি বুনেছে। এই হলো 1 নম্বর। 2 নম্বর দেখো, 2 নম্বর কী বলেছে, যে কোন বছরে আমিনা বিবি সবচেয়ে বেশি তাঁতের শাড়ি বুনেছে এবং কতগুলি বুনেছে? আমিনা বিবি সব থেকে বেশি বুনেছে দেখো 2011 সালে, কয়টি? 22টি। তাহলে
2011 সালে আমেনা বিবি সব থেকে বেশি কয়টি 22টি শাড়ি বুনেছে। ঠিক আছে, আবার কোন বছরে আমিনা বিবি সবথেকে কম তাঁতের শাড়ি বুনেছে? কোন বছরে দেখো সবথেকে কম বুনেছে? সবথেকে কম বুনেছে 2009 সালে 12টি। সবথেকে কম 2009 সালে 12টি শাড়ি বুনেছে। বোঝা গেল? তাহলে 1 আর 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর দেখো, 3 নম্বর কী বলছে? কোন কোন বছরে উৎপল আমিনা বিবির থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে? উৎপল সবচেয়ে কোন বছরে আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে? কোন কোন বছরে? 2008 সালে আর 2009 সালে। দেখো 2008 সাল আর 2009 সালে নীল কালিটা স্তম্ভটা বড় আছে, বাকিগুলা লালের থেকে কম আছে। 2010 আর 11তে লাল স্তম্ভটা বড় আছে। তাহলে কোন কোন বছরে উৎপল আমিনা বিবির থেকে বেশি তাদের শাড়ি বুনেছে? 2008 এবং 2009 সালে। 3 নম্বর 2008 ও 2009 সালে 2008-2009 সালে উৎপল বাবু আমেনা বিবির চেয়ে বেশি শাড়ি বুনেছে। ঠিক আছে, আচ্ছা, উৎপল সবচেয়ে বেশি কোন বছরে আমেনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে? দেখো 2008 সালে আমিনা বিবি করেছে 20টা আর উৎপলবাবু 28টা, তাহলে 8টা বেশি। আর 2009 সালে আমিনা বিবি 12টা আর উৎপলবাবু 16টা, তাহলে 4টা বেশি। তাহলে কোন সালে? 2008 সালে। তাহলে উৎপল সবচেয়ে বেশি কোন বছরে আমিনা বিবির থেকে বেশি শাড়ি বুনেছে? তাহলে উৎপল বাবু 2008 সালে সব থেকে বেশি 2008 সালে আমিনা বিবির থেকে আমিনা বিবির থেকে সব থেকে বেশি সব থেকে বেশি শাড়ি বুনেছে। বেশি শাড়ি হ্যালো, ব্যাস 3 নম্বর হয়ে গেল। এবার লাস্ট 4 নম্বর। 4 নম্বর কী দেওয়া আছে দেখো, যে আবার কোন কোন বছরে আমেনা বিবি উৎপলের থেকে বেশি তাঁতের শাড়ি বুনেছে লিখি। আমেনা বিবি সবচেয়ে বেশি কোন বছরে উৎপলের থেকে বেশি শাড়ি বুনেছে? 4 নম্বর দেখো, কোন কোন বছর আমেনা বিবি বেশি বুনেছে? 2010 সালে লাল স্তম্ভটা বড়, 2011 সালে লাল স্তম্ভটা বড়। তাহলে 2010 এবং 2011 সালে আমেনা বিবি উৎপলবাবুর থেকে বেশি শাড়ি বুনেছে। 4 নম্বর করছি। তাহলে 4 নম্বরটা দেখো, 2010 ও 2011 সালে আমেনা বিবি বাবুর থেকে বেশি শাড়ি বুনেছে। হলো, আমিনা বিবি সবচেয়ে বেশি কোন বছরে উৎপলবাবুর থেকে বেশি শাড়ি? দেখো 2010 সালে আমিনা বিবি 18টা আর উৎপলবাবু 14টা, তাহলে 4টা বেশি। আর 2011 সালে আমিনা বিবি 22টা আর উৎপলবাবু 16টা, তাহলে এখানে কয়টা বেশি? 6টা বেশি। এখানে 4টা, এখানে 6টা, তাহলে 2011 সালে।
তাহলে কি লিখব? আমেনা বিবি সবচেয়ে বেশি কোন বছরে উৎপলবাবুর থেকে বেশি শাড়ি বুনেছে? আচ্ছা, আমেনা বিবি সবচেয়ে বেশি কোন বছরে? আমেনা বিবি বেশি 2011 সালে উৎপলের থেকে বেশি শাড়ি বুনেছে। উৎপল বাবুর থেকে বেশি শাড়ি বুনেছে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 16 নম্বর চ্যাপ্টার, যেটা ছিল যে দ্বিস্তম্ভ লেখো, যেটাই পরবর্তীতে তোমাদের ক্লাস 8-এ রাশিবিজ্ঞান নামে পরিচিত হবে। সেই 16 নম্বর চ্যাপ্টারের কোষে দেখি 16 এর 1 থেকে 8 সমস্ত অঙ্ক আমরা খুঁটিয়ে খুঁটিয়ে সমাধান করার চেষ্টা করলাম। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।